তাহলে আমাদের আজকের যে ক্লাসটা সেটা মেইনলি ইন্টারে নতুন শেখার কিছু না, এটা আগেরই জিনিস যে নিউটনের গতিসূত্র। আমরা জানি যে নিউটনের তিনটা সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ঠিক আছে? তো এগুলা মেইনলি তোমরা আগেই শিখছো, যাক তা আমি আবার একটু রিভিউ করব খুব কম সময়ে। দেখো, প্রথম সূত্রটা কি ছিল, যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং চলমান বস্তু সমবেগে সমাবেগে চলতে থাকে। তার মধ্যে জানি যে যদি বল প্রয়োগ না করা হয়, একটা বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চায়, ঠিক আছে? এবং এই যে যে থাকতে চাওয়ার যে ধর্মটা, এটাকে বলে তোমার জড়তা, ঠিক আছে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি তুমি কোনো এক্সটার্নাল মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো। এবং সেই যে ধর্মটা তাকে বলে স্থিতি জড়তা। মানে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলে স্থিতি জড়তা। আর একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তাহলে তার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে সে চিরকাল সমবেগে চলতে থাকবে। এটার এক্সাম্পল আমরা আসলে মানে পৃথিবীর সাপেক্ষে বুঝতে পারবো না কেন। কারণ আমরা যদি একটা জিনিসকে ধাক্কা দেই, ধরো একটা বল, তুমি যদি একটা বলকে গড়ায় মারো, একটা ফুটবল যদি আমরা লাথি দেই গড়ায়, তো ফুটবলটা কি অনন্তকাল চলতে থাকে? না, ফুটবলটা একটা জায়গায় থেমে যায়। কেন? কারণ ওই ফুটবলটা তুমি যে মাঠের যে পিচ মানে ঘাসের উপর যদি মারছো, তো ঘাস কি করে, একটা ঘর্ষণ বল দেয়, ঘর্ষণ বল দেওয়ার কারণে ওই বলটা হচ্ছে একটা জায়গায় গিয়ে থেমে যায়, ঠিক আছে? তো যদি কোনো ঘর্ষণ বল না থাকতো, যদি তুমি মহাকাশে ফুটবল খেলতা, মহাকাশে গিয়ে যদি তুমি একটা লাথি দাও ফুটবলে, তাহলে ফুটবলটা কি হবে, ওই তুমি যেই বেগে এটাকে মারছো সেই বেগে এটা চিরকাল চলতে থাকবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে তোমার জড়তা। এখন যদি একটা স্থির বস্তু থাকে, মহাকাশে একটা স্থির বস্তু চিরকাল ওইভাবে স্থিরই থাকবে, কারণ সেখানে কোনো বল নাই। আমাদের এখানে যেমন ভূমির ওখানে তোমার ঘর্ষণ বল আছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আরো অনেক ধরনের বল, যেমন তোমার বাতাসের বাধা আছে, ওটার এক ধরনের ঘর্ষণ বল, ঠিক আছে? এরপর ধরো তোমার ওই পৃথিবীর অভিকর্ষ বল আছে। তো অনেক বলের আসলে এখানে কি বলা যায়, একটা ইন্টারাকশন হয়। বাট মহাকাশে কিন্তু ওইরকম বলের ইন্টারাকশন বলতে গেলে নাই। আর আছে সেগুলো, সেটা খুবই কম। এই কারণে আমরা দেখবো, খেয়াল করবো যে মহাকাশে ওই রকেট একবার পাঠাই দিলে ওটা সমবেগে চলতে থাকে, একটা নির্দিষ্ট বেগে ওটা চলতে থাকে, ঠিক আছে? তো যাই হোক, তো স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা তাকে বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু মানে সমবেগে সারা জীবন চলতে থাকার যে প্রবণতা তাকে বলে গতি জড়তা, ঠিক আছে? আর নিউটনের যে গতির প্রথম সূত্র, এই প্রথম সূত্র এই জড়তাকে ডিফাইন করে, ঠিক আছে? এবং একই সাথে বলকেও ডিফাইন করে। এই যে তোমাদের যে এমবিবিএস, যে তোমরা অ্যাডমিশন দিবা সামনের বছর, সামনের বছর বলতে 2022-এ তোমরা দিবা, ওখানে দেখবা বিভিন্ন ধরনের অনেক সহজ সহজ এমসিকিউ আছে, বাট অনেকে অনেক কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো এই ধরনের একটা কোশ্চেন আসে বা আসতে পারে যে নিউটনের গতির প্রথম সূত্র দিয়ে কি সংজ্ঞায়িত করা যায়, নিচের কোনটি? তো অ্যাকচুয়ালি তোমার জানতে হবে যে এই যে প্রথম সূত্র খালি এটা মুখস্থ থাকলে হবে না, তোমার জানতে হবে যে এই সূত্রটা দিয়ে অ্যাকচুয়ালি কিসের কনসেপ্ট বিল্ড আপ হয় বা কোন জিনিসটা ডিফাইন হয়। যেমন দেখো বলছে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। তার মানে কি, এখানে কিন্তু জড়তার সংজ্ঞা খুব ভালোভাবে পাওয়া যায়। কেন? কারণ জড়তা মানেই তো এটা যে যদি কোনো বল প্রয়োগ না করো, তো স্থির বস্তু চিরকাল কি স্থির থাকবে, আর চলমান বস্তু চিরকাল গতিশীল থাকবে বা সমবেগে চলতে থাকবে। এটাই তো তোমার জড়তা। তার মানে কি, নিউটনের প্রথম সূত্র জড়তাকে ডিফাইন করে। ক্লিয়ার? তারপর জড়তাকে ডিফাইন করলো। তারপরে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে। তার মানে কি, বল প্রয়োগ না করলে কি হয়, স্থির থাকে, মানে স্থির বস্তু স্থির থাকে, চলমান বস্তু সমবেগে চলতে থাকে। যদি বল প্রয়োগ করি, তখন কি তার উল্টা জিনিসটা হবে, তখন স্থির বস্তু গতিশীল হবে বা তুমি হওয়ার চেষ্টা করতে পারো, অথবা চলমান বস্তুর গতিটা তুমি পরিবর্তন করতে পারো। তার মানে এখান থেকে কিন্তু বলের সংজ্ঞাও ইনডিরেক্টলি পাওয়া যায়, ডাইরেক্টলি পাওয়া না গেলেও ইনডিরেক্টলি কিন্তু পাওয়া যায়। যে বল প্রয়োগ না করলে যদি এটা স্থির থাকে আর এটা সমবেগে চলতে থাকে, তাহলে বল প্রয়োগ করলে কি হবে, তার উল্টা জিনিসটা হবে। বল প্রয়োগ করলে এই স্থির বস্তু গতিশীল হইতে পারে, কারণ গতিশীল হবেই যে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করে, তুমি যদি এনাফ বল দিতে পারো গতিশীল হওয়ার মতো, তাহলে এটা গতিশীল হবে। যেমন ধরো তোমার দেওয়াল, তুমি যদি সারা জীবন যদি দেওয়ালকে ধাক্কায় যাও তোমার শক্তি দিয়ে, দেওয়াল কি সরবে? সরবে না। বা তুমি যদি একটা বড় ক্রেন এনে যদি এটাকে ধাক্কা মারো একটা বড় কিছু দিয়ে, তখন কি এটা দেওয়ালটা ভেঙে যাবে, ঠিক আছে? তোমার বল দিয়ে কিন্তু এটা কিছু হচ্ছে না। তার মানে এই না যে তুমি বল প্রয়োগ করতেছো না। ভালো করে বুঝো, বলের ডেফিনেশনটা কিন্তু এরকমই যে বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, অথবা স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয়। চেষ্টাও কিন্তু বলের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে?
সরণ যে হইতে হবে এমন কোনো কথা নাই, মানে গতিশীল যে হইতে হবে এমন কোনো কথা নাই। এবার তুমি স্থির বস্তুকে গতিশীল করবা বা গতিশীল করার চেষ্টা করবা বল প্রয়োগ করার মাধ্যমে। আর গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে ওটার গতি অবশ্যই পরিবর্তন হবে। হয় সেটা দিকের পরিবর্তন হবে, অথবা সেটার মানের পরিবর্তন হবে, অথবা বেগের মান এবং দিক একই সাথে পরিবর্তন হবে। বুঝা গেছে? তো এই হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্র। এবং প্রথম সূত্র থেকে আমরা দুইটা ডেফিনেশন পাই, একটা হচ্ছে জড়তার আর একটা হচ্ছে বল। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, গুড। এবার আসো নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা দিয়ে অ্যাকচুয়ালি বলের ফর্মুলা, মানে ফোর্সের যে ফর্মুলা সেটা পাওয়া যায়। তো আমরা আগে দেখি সূত্রটা কি। দেখো, ফর্মুলা আর ল কিন্তু সেম না, ল থেকে ফর্মুলা ডিরাইভ হয়, ঠিক আছে? আচ্ছা, তো দেখো লটা কি। লটা হচ্ছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে তুমি যত বেশি বল দিবা, বস্তুটা ভরবেগের পরিবর্তন তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, ভরবেগ জিনিসটা সম্পর্কে মনে হয় আমি গত ক্লাসের আগের ক্লাসগুলোতে বলছিলাম যে ভরবেগ জিনিসটা অ্যাকচুয়ালি কি। ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে একটা সহজ এক্সাম্পল দেই। তুমি যদি একটা মোটা মানুষকে ঘুষি দাও, তাহলে তার উপর যে এফেক্টটা পড়বে, তুমি যদি একই বলে তুমি যদি একটা চিকন মানুষকে ঘুষি দাও, তাহলে এফেক্টটা কি বেশি পড়বে? মোটা মানুষটা দেখবা কি যে জায়গা থেকে সরলই না। আর চিকন মানুষটা কি হলো, ঘুষি দেওয়ার ফলে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটু হেলে গেল, ঠিক না? তার মানে তুমি এটা চিন্তা করো, বলের এফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভর এবং বেগ দুটোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ধরো, ধরো আমি আবির, আমি তো শুকনা মানে হ্যাংলা পাতলা। এখন আমাকে যদি একটা মোটা মানুষ মানে বিশাল বড় একটা মানুষ এসে যদি একটা ঘুষি দেয়, তাহলে কি হবে? আমি উড়ে চলে যাব। হ্যাঁ, এই যে লেখছে নাবিল লেখছে উড়ে চলে যাব, ঠিক না? আর যদি একটা ছোট বাচ্চা এসে যদি আমাকে ঘুষি দেয়, তাহলে আমি কি হব? জায়গায় দাঁড়ায় থাকবো। তার মানে যে আমাকে বল দিচ্ছে তার ভর এবং তার বেগ দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি একই সাথে এফেক্ট করবে আমার উপরে। তার ভর যত বেশি হবে বলটা কিন্তু তত বেশি এফেক্ট, বলের এফেক্ট আমার উপরে পড়বে। তার বেগ যত বেশি হবে, যত জোরে ঘুষি মারবে, যত ফাস্ট মারবে, তত বেশি এফেক্ট পড়বে। তার মানে এই যে বল জিনিসটা কিন্তু দুইটা জিনিসের উপরে এফেক্ট ফেলে বা দুইটা জিনিসের উপরে কিন্তু চেঞ্জ করে। মানে ভর আর বেগ একই সাথে কিন্তু ডিপেন্ডেন্ট এখানে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র বল অথবা শুধুমাত্র বেগ দিয়ে কিন্তু আমরা ফোর্সকে কি বলা যায় ফর্মুলাইজ করতে পারি না, ঠিক আছে? এই জন্য নতুন একটা রাশির প্রয়োজন। এই জন্য বিজ্ঞানীরা নতুন রাশি আবিষ্কার করছেন বা ডিরাইভ করছেন, সেটা হচ্ছে কি ভরবেগ। তো ভরবেগকে ভর এবং বেগের গুণফল দ্বারা প্রকাশ করা হয়, মানে পি পি দিয়ে প্রকাশ করা হয়, এবং সে সূত্র কি পি ইকুয়ালস টু এম ভি। কারণ ভরবেগ দিয়ে অ্যাকচুয়ালি জিনিসটার এফেক্ট মেজার করা যায়, ঠিক আছে? তার মানে বল প্রয়োগ করলে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন হয়, নট জাস্ট ভর অর জাস্ট ভেলোসিটি। মানে জাস্ট নট জাস্ট মাস অর নট জাস্ট ভেলোসিটি, ইটস বোথ, ঠিক আছে? এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, তাহলে ভরবেগের কনসেপ্টটা ক্লিয়ার হইলাম। এবার দেখো বলছে যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, তুমি যত বেশি বল দিবে এটা ভরবেগ তত বেশি বাড়বে। এখন তুমি একটা চিন্তা করো, ধরো একটা গাড়ি, ঠিক আছে? এখন মানে গাড়ি যখন তুমি চালাবা, তখন এটার এক্সেলারেটরে চাপ দিলে কি হবে? গাড়িটার স্পিড বাড়বে। তো গাড়িটার ভর কি বাড়ে? ভর কিন্তু বাড়ে না, ঠিক আছে? গাড়িটার ভর কিন্তু বাড়ে না। তার মানে এই না যে বল প্রয়োগ করে তুমি ভর বাড়াবা। জিনিসটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি তুমি যখন বেগটা বাড়াচ্ছ, যখন বেগ বাড়তেছে, বেগ বাড়লে কি ভর বেগও বাড়তেছে না? নর্মালি আমরা যে কেসগুলো দেখি সেই কেসগুলো কিন্তু ভর কনস্ট্যান্ট থাকে, যেমন গাড়ির মধ্যে তো কোনো ভর তুমি যোগ করো না, ঠিক না? গাড়ির ভর কনস্ট্যান্টই ধরো, আর বেগের মানটা তুমি কি করো? চেঞ্জিং ধরো, ঠিক আছে? আচ্ছা, আর আগের ক্লাসগুলোতে মনে হয় আমি সূত্রটা ডিরাইভ করে দেখাইছিলাম, কুইন, খেয়াল আছে? মনে আছে? এই যে সূত্রটার পার্থক্য বলছিলাম, তারপর বলছিলাম যে রকেটের তোমার জি ভাইয়া, জি জি, আবার একটু বলেন। বললাম এই দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যাটা, এটা তোমাদেরকে দিছিলাম না এর আগের ক্লাসে? যে রকেট দিয়ে যে ভর পরিবর্তন হইতে পারবে, যে ক্যালকুলাস দিয়ে যে বুঝাইছিলাম। না, নাবিল বলতেছে না। আচ্ছা কুইন, কি তুমি কি বুঝছো? মানে আমি কি কোশ্চেন করছি বুঝতে পারছো? এই দেখো আবার লিখতেছে নাবিল। কি ভাই! কুইন, মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ মানে কথা? বুঝি, বুঝছি, বুঝছিলাম। আরে আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি একটু আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নেই। গত ক্লাসে বলছি, মানে গত ক্লাসগুলো তার আগের ক্লাসগুলোতে বলছি আর বলিনি, একটা হইলেই হইলো। আমি এটা আরেকবার একটু বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করো। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। এখন দেখো ভরবেগ পরিবর্তন হবে, তুমি
আমরা ভরবেগকে ছোট হাতের পি দিয়ে প্রকাশ করি, খেয়াল রাখবো, ছোট হাতের পি, নট ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি মানে কিন্তু পাওয়ার, যেটা হচ্ছে পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি, ওটা কিন্তু পাওয়ার। ছোট হাতের পি হচ্ছে তোমার কি ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, সূত্রটা কি, কোন একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আর হার মানে কি বলতো, সময়ের সাথে পরিবর্তন। তার মানে এই ডেল টি ব্যবধানে, এই সময়ের ব্যবধানে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি। তাহলে এই ডেল পি বা ডেল টি হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? এই ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক হবে, মানে প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে যেই বলের জন্য এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে সেই বলের সমানুপাতিক। এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এখন দেখো, তুমি যদি বল প্রয়োগ করো এদিকে সোজা, তাহলে বেগও পরিবর্তন হবে কোন দিকে, এইদিকেই হবে, মানে এইদিকে এক্সেলারেশন হবে, এইদিকে বেগের পরিবর্তনটা হবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি সূত্রটার প্রকাশটা কিরকম হবে, যে এই ভরবেগের পরিবর্তন, সরি ডি লিখে ফেলছি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? এবং তুমি যেই দিকে বল প্রয়োগ করবা সেই দিকেই বস্তুটার ভরবেগের পরিবর্তনটা হবে। গেল, এইটাই হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এখন দেখো, এই সমানুপাতিক দিয়ে তো আমরা কোনো অঙ্ক টঙ্ক করতে পারি না, মানে কোনো মেজারমেন্ট করতে পারি না। আমাদের কি দরকার, ইকুয়েশন দরকার, মানে সমান সমান চিহ্ন দরকার, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা সমান সমান চিহ্ন আনতে পারি এবং তার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, কে, ঠিক আছে? সো স্যার আইজ্যাক নিউটন এই কে এর মানটা কত ধরছেন, 2, সরি 1। তো 1 ধরলে এখানে কি হবে, এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি হবে। তো এখান থেকে সূত্রটা অ্যাকচুয়ালি কি, বলের বলের সূত্র হচ্ছে ডেল পি বাই ডেল টি। আমরা যে বলি যে বল এফ ইকুয়ালস টু এম এ, এটা কিন্তু ঠিক না, সঠিক না এটা। মানে এটা শর্ত প্রযোজ্য, একটা শর্তের জন্য, মানে একটা নির্দিষ্ট কন্ডিশন এটা সঠিক, বাট এটা সব কন্ডিশনের জন্য সঠিক না। সব কন্ডিশনের জন্য হচ্ছে এফ ইকুয়ালস টু ডিডিটি অফ পি, ঠিক আছে? তোমরা যারা ক্যালকুলাস হালকা পাতলা জানো তারা জানো যে ডিডিটি অফ পি মানে কি, ঠিক আছে? এটা আমি বলতেছি এখন, দেখো মানে মোটামুটি শর্টকাটে একটু বলে দিচ্ছি, খেয়াল করো। যখন তুমি খুব অল্প সময়ে বল প্রয়োগ করবা, যেমন ধরো একটা বলকে তুমি যদি একটা ব্যাট ব্যাট দিয়ে মারো, তখন কি এই ব্যাট দিয়ে তুমি যখন আঘাত করতেছো, তুমি কি খুব বেশি সময় ধরে বল প্রয়োগ করছো? কখনোই না। তুমি জাস্ট কয়েক মিলি সেকেন্ড বা কয়েক মাইক্রোসেকেন্ড তুমি জাস্ট বলটাকে ব্যাটের সাথে মানে স্পর্শ করাইছো, ঠিক না? তাহলে এই সময়ের ব্যবধানটা কিন্তু খুবই কম, বাট বলটা যে বেগে আসতেছিল তুমি তার চেয়ে কিন্তু অনেক বেশি বেগে এটাকে মারছো, সেটা ভরবেগ কিন্তু পরিবর্তন হয়েছে। তার মানে কি, খুবই অল্প সময়ের ব্যবধানে কিন্তু খুবই অল্প পরিবর্তন হইতে পারে বা বেশি পরিবর্তন হইতে পারে। তো যখন তোমার এই সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হবে, যখন সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হবে, তখন আমরা বলি এটাকে কি, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল পি বাই ডেল টি। মানে একই জিনিস, কিন্তু ওই ডেল পি বাই ডেল টি বলতেছি, খালি একটা এক্সট্রা কি করলাম, কন্ডিশন লাগাই দিলাম পাশে, যে লিমিট মানে ডেল টি এর যেই ভ্যালুটা সেটা শূন্যের কাছাকাছি হবে, মানে সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র হবে, ঠিক আছে? এটা কেন, কারণ হচ্ছে দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা বস্তুর উপর, ধরো তুমি একটা টেবিলকে ধাক্কাইতেছো, ঠিক আছে, ধাক্কায় ধাক্কায় টেবিলটাকে সরাবা, মানে গতিশীল করবা। তুমি প্রথম দিকে যে বল দাও, পরেও কি সে বল দাও? কখনোই না। তো বলের মানটা কিন্তু চেঞ্জ করতেছে অ্যাকচুয়ালি, আস্তে আস্তে বেশি শক্তি দিচ্ছ বা কম শক্তি দিচ্ছ, হাঁপায় গেলে কম দিচ্ছ, আবার এটা তুমি যদি আরো বেশি জোরে ঠেলো তাহলে এটা আর বেশি আগাবে। মানে সহজ কথা, তুমি কিন্তু বলের মানটা চেঞ্জ করতে পারতেছো, ঠিক না? বলটা কিন্তু তোমার এখানে পরিবর্তনশীল, ঠিক না? কিন্তু আমি যদি বলি সময়ের ব্যবধানটা খুবই ছোট, মানে খুবই অল্প ব্যবধানে কিন্তু বলের মানটা কনস্ট্যান্ট বা ফিক্স ধরা যায়। কুইন, বুঝতেছো? তুমি তো অবশ্যই ডিফারেন্সিয়েশন করছো, তুমি তো জানো এগুলা, মনে আছে না? ও, কুইন মিউট করা, কুইন আনমিউট করো। হ্যালো। ভাইয়া আমার 3-4 বার এর মাঝখানে বের করে দিছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পার্টটা তুমি ভিডিও দেখে নিও, সমস্যা নাই, এই পার্টটা অতটা আচ্ছা কঠিন না। ঠিক আছে। আচ্ছা, প্যারা নাই, এই পার্টটা আচ্ছা এখন শেষ হয়ে যাবে। আর এখন তো ক্লিয়ার নাকি? ওই তোমার নেটওয়ার্কের এখন সমস্যা ছিল আসতেছে দেখে, আবার। বুঝলাম নেটওয়ার্কের না এরকম সমস্যা তো ছিল হয়নি মনে হয় এই জন্য। কখনো। হ্যাঁ, বাট আমার এখানে আচ্ছা স্মুথ, মানে নেট ভালোই, খারাপ না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্যারা নেই। আর এখন তো ক্লিয়ার নাকি? হুম হুম। আচ্ছা, তাহলে এখন আমি আর একটু মানে শর্টকাটলি বলি, এই অংশটা খেয়াল করো। ওকে। আমরা জানি যে বলের যে সূত্রটা, সূত্রটা অ্যাকচুয়ালি কি, এফ ইকুয়ালস টু এম এ আমরা শিখছি 9-10-এ, বাট আসলে কিন্তু অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস টু এম এ বলা যায় না ডাইরেক্টলি। এফ ইকুয়ালস টু এম এ বলা যাবে যখন এম এর মানটা কনস্ট্যান্ট, মানে ভরটা কনস্ট্যান্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে, ঠিক আছে?
কারণ কনস্ট্যান্টটাকে আমরা 1 ধরছি। তো কনস্ট্যান্ট যদি 1 হয় মানে সমানুপাতিক চিহ্ন, এক সূত্রটা অ্যাকচুয়ালি কি বলতো? ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক কে বল। তো সমানুপাতিক চিহ্ন উঠায় আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছি এবং ধ্রুবকের ভ্যালুটা আমরা কত ধরছি? 1 ধরছি। মানে কে ইকুয়ালস আমরা 1 ধরছি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে F ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। সূত্র অ্যাকচুয়ালি কি বলতো? ডেল পি বাই ডেল টি। মানে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলতেছি? বল বলতেছি। ঠিক আছে? এবার আসো। এই যে ভরবেগের পরিবর্তনের হার, এই জিনিসটাকে যদি আমরা এবার আরেকটু মানে ক্যালকুলাসের ওয়েতে বিশ্লেষণ করি তাহলে কি হবে? ক্যালকুলাসের ওয়ে যেটা সেটা হচ্ছে কি যে এই যে তোমার নিচের যে ডেলটি মানে সময়ের পরিবর্তনটা, এই সময়ের পরিবর্তনটা যদি আমি অতি ক্ষুদ্র ধরি মানে লিমিট ডেলটি টেন্ডস টু জিরো, মানে ডেলটি এর মানটা হচ্ছে জিরোর কাছাকাছি যদি আমি ধরি, তখন এই যে তোমার বলের মানটা কি ধরা যায়? কনস্ট্যান্ট ধরা যায়, ঠিক না? মানে যদি তোমার সময়ের ব্যবধানটা যদি খুবই ক্ষুদ্র হয় তখন বলের মানটা কি ফিক্স ধরা যায়। বুঝতে পারছো? কুইন, বুঝতেছো? এবং আমি তোমাকে কিন্তু একটু আগে একটা হ্যাঁ, হ্যাঁ। এক্সাম্পল দিছিলাম যে তুমি যদি একটা জিনিসকে এভাবে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে যদি তুমি সামনের দিকে আগাও মানে গতিশীল করো, তখন তুমি বলের মানটা কিন্তু চেঞ্জ করতে পারো। মানে তুমি যদি বেশি সময় ধরে বল প্রয়োগ করো তখন কি হইতে পারে? বলের মানটা কিন্তু ভেরিয়েবল মানে ভ্যারি করতে পারে। আবার এমনও হইতে পারে যে তুমি একই বলে টানতেছো অনেকক্ষণ ধরে, এটাও হইতে পারে। বাট আমরা ক্যালকুলেশনটা কি করতে যাচ্ছি? মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা আমরা বের করতে চাচ্ছি। বুঝা গেছে? মানে আমরা একদম এক্স্যাক্টলি কোন একটা নির্দিষ্ট মুহূর্তের বল বের করতে যাচ্ছি। সহজ কথা, আমরা কি বের করতে যাচ্ছি? তাৎক্ষণিক বলটা বের করতে যাচ্ছি। মনে আছে তাৎক্ষণিক বেগ আর গড় বেগ? গড় বেগে মানে গড় ত্বরণে আমরা তোমার কি করতাম বা গড় বেগে আমরা কি করতাম? টোটাল সরণ ডিভাইড বাই টোটাল সময়, ডেল এস বাই ডেল টি করতাম। বাট ওটা তো গড় বেগ। বাট অ্যাকচুয়ালি কোন একটা নির্দিষ্ট মুহূর্তে কত বেগ ছিল, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে কত ত্বরণ ছিল সেটা কি আমরা বের করতে পারতাম 9-10 এ? বলো। পারতাম না। বাট আমরা ক্যালকুলাস দিয়ে কিন্তু সেটা পারি। মানে ডেরিভেটিভ যদি আমরা বের করি, ধরো এই যে ভি ইকুয়ালস টু কি? অ্যাকচুয়ালি আমরা পড়ছিলাম গড় সরণ বাই গড় সময়। ঠিক আছে? তো এটা যখন আমরা বলি যে এটা লিমিট যদি আমরা ফিক্স করে দেই যে সময়ের লিমিটটা মানে ডেলটির যে লিমিট সেটা হচ্ছে টেন্ডস টু জিরো মানে জিরোর কাছাকাছি, তখন আমরা বলতে পারি যে এটা একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ। বুঝা গেছে? মানে গড়টা যদি এরকম হয়, খেয়াল করো, এটা অনেক বোঝার জিনিস আছে। কারণ এটা এমন ভাবো না যে ম্যাথ না থাকলে তোমার ফিজিক্সে ম্যাথ মানে ক্যালকুলাস লাগবে না, এটা ভুল। ফিজিক্সে ক্যালকুলাস কিন্তু অনেক লাগে। ঠিক আছে? ধরো আমি এখানে একটা গ্রাফ প্লট করতেছি, এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার সরণ। ঠিক আছে? এখন দেখো সরণ তো মানে সরণ পরিবর্তনের হার সেম হতে হবে এমন তো কোনো কথা নাই। যদি এরকম সরল লেখা যায় তার মানে কি এই যে কোনো দুই জায়গার তুমি যদি গড় বের করো সেম আসবে, ঠিক না? কারণ সব জায়গায় কি অনুরূপ কোণটা সমান। সরল রেখা যেহেতু ঢাল কি হবে যে কোনো দুইটা বিন্দুর ঢাল বের করলে কি আসবে? সমান আসবে। তার মানে এটাকে সমবেগ, ঠিক না? এটা হচ্ছে কিসের গ্রাফ? সমবেগের গ্রাফ। বাট গ্রাফটা যে হলো সমবেগের হবে এমন তো কোনো কথা নাই। বাট কেসটা তো অসমবেগ হইতে পারে, ধরো এরকম এবড়ো থেবড়ো হইলো। ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় যে সময়ের ব্যবধান, ধরো এই যে টি1 থেকে এই টি2 সময়ের মধ্যে বেগটা কত ছিল, তখন তুমি কি করবা? এই টি1 থেকে টি2 সরণ কত তুমি সেটা বের করবা, মানে ডেল এস বের করবা। এই যে ডেল এস বের করবা, তাকে ডেলটি দিয়ে ভাগ করবা। ভাগ করলে কি হবে? গড় বেগটা বের হয়ে যাবে। ঠিক আছে? বাট তুমি যদি যে কোনো একটা নির্দিষ্ট সময়ের বেগ বের করতে চাও, খেয়াল করো, ধরো তোমাকে বলা হইলো যে তুমি তাৎক্ষণিক বেগ বের করবা কোন বিন্দুর বা কোন সময়ের, এই সময় তুমি তাৎক্ষণিক বেগে যে টি সময় তাৎক্ষণিক বেগ বের করবা, তা বলো তো তাৎক্ষণিক বেগ বের করার সময় বেগের যে ডেফিনেশনটা ডেল এস বাই ডেল টি, এটা দিয়ে কি তাৎক্ষণিক বেগ বের করা যাচ্ছে? বলতো যাচ্ছে না, কারণ তুমি তো যে কোনো দুইটার পরিবর্তন নিতেই পারতেছো না। তোমার এক্স্যাক্টলি ওই বিন্দুতেই বেগটা বের করতে হচ্ছে। তখন তুমি কি করতে পারো অ্যাকচুয়ালি? তখন ধরো জিনিসটা এরকম যে এটা হচ্ছে তোমার কি বেগের গ্রাফ। ঠিক আছে? ধরো তুমি প্রথমে কি করলা, এই পয়েন্ট আর এই পয়েন্টের গড় বেগ বের করলা। ঠিক আছে? এই যে এই দুটো গড় বেগ তুমি বের করলা। এবার তুমি আস্তে আস্তে এদের যে ব্যবধানটা টি এর ব্যবধানটা তুমি আস্তে আস্তে কি করলা, কাছে নিয়ে আসলা। মানে সময়ের ব্যবধানটাকে তুমি শূন্যের কাছাকাছি নিয়ে আসলা। নাবিল কি বুঝতেছো? তুমি লেখো এখানে ইয়েস অথবা নো। আর কুইন তো বুঝতেছো, মানে কুইনটা তো আগেই বুঝাচ্ছি, মানে বুঝাইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুড নাবিল, গুড। আচ্ছা, তাহলে যখন এই যে সময়ের পরিবর্তনটা শূন্যের কাছাকাছি চলে আসছে, তার মানে কি এটা কিন্তু গড় থেকে আস্তে আস্তে এটা কিন্তু তাৎক্ষণিকের দিকে চলে আসতেছে। মানে দুইটা বিন্দু যখন একদম কাছাকাছি চলে আসবে, দুটো বিন্দু যখন একদম কাছাকাছি চলে আসবে তখন আমরা বলতে পারবো যে ওই কাছাকাছি যখন চলে আসবে মানে ডেলটি যখন জিরোর কাছাকাছি হবে তখন ওই দুইটা বিন্দুকে আসলে একটা বিন্দু ধরা যায়।
এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, যে আমি দুইটা বিন্দুকে একটা বিন্দু ধরতে পারি, ঠিক আছে? আরে ভাই ক্রিয়েটিভ ভাই, হ্যাঁ। হ্যাঁ, রেজ হ্যান্ড মানে কিছু বুঝো নাই? না বুঝলে বলো, এটা কি রেজ হ্যান্ড নাকি যে স্যার বুঝি নাই নাকি? বেচারার মাইক্রোফোন নষ্ট। আচ্ছা কি বুঝো নাই তুমি, কি বলা যায়, চ্যাট বক্সে বলো, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি এটা আরেকবার বুঝাই দিচ্ছি, না অথবা তুমি এখানেও লিখতে পারো, সমস্যা নাই। আর আমি কি আরেকবার বুঝাই দিব, মানে এই অংশটা? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি অংশটা বুঝাই দিচ্ছি যে তুমি আমি বুঝতে পারছি যে তুমি কোন অংশটা বুঝো নাই। আচ্ছা দেখো, আমরা অনেকখানি আগাইছি, জাস্ট লাস্টের দিকে অংশটা বুঝো নাই, যে কিভাবে দুইটা বিন্দু একটা বিন্দু হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো খেয়াল করো। আমরা প্রথমে কি করলাম, গড় বেগ বের করলাম এই দুইটা বিন্দুর, মানে T1 আর এটা হচ্ছে T2, দুইটার সময়ের মধ্যবর্তী। আমরা দেখো এখানে সরণ ছিল কত, S1, আর এই বিন্দুতে সরণ হচ্ছে কত, S2। তো তুমি যদি এই দুইটা বিন্দু যদি গড় বেগ বের করতে চাও, তোমার কি করতে হবে, এই যে থিটা, এই 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 অংশটা কি, ডেল এস, সরণের পরিবর্তন, এই ভূমিটা কি, ডেল টি। এতটুকু তো বুঝছো নাকি? এতটুকু বুঝছো না? বুঝলে লেখো ইয়েস অথবা নো। ইয়েস, গুড। এবার দেখো তাহলে গড়বেগ, গড়বেগ সমান কি হইলো, ডেল এস বাই ডেল টি। এবার দেখো, আমি যদি এই সময়ের ব্যবধানটাকে যদি আমি আরো অনেক কাছাকাছি, অনেক শর্ট করে দেই, মানে আরো কাছাকাছি নিয়ে আসি, তো ব্যবধানটাকে যদি আমি আরো কমাই নেই, তাহলে কি হবে খেয়াল করে। তাহলে আমাদের আমার কাজ কি এবার, আমার কাজ হচ্ছে যে আমি এবার এই টি2টাকে আস্তে আস্তে T1 এর কাছাকাছি হিসাব করব, মানে T1 এ অনেক কাছে নিয়ে আসবো। দেখো তো তুমি যতই এটার কাছে নিয়ে আসবা, ততই এটা কি অ্যাকচুয়ালি ছেদক, ছেদক নিয়ে তুমি কি করছো, ঢাল বের করছো। আর যত তুমি কাছে নিয়ে আসবা, তত কি হচ্ছে, এই রেখাটা ছেদক থেকে স্পর্শকের দিকে যাচ্ছে, খেয়াল করো। এই যে এরকম, এই একটা বিন্দু একটা বিন্দু, এই দুটো বিন্দুকে তুমি যত কাছে নিয়ে আসছো, তত কি হচ্ছে, এই যে সময়ের ব্যবধানটা এটা শূন্যের কাছাকাছি যাবে। তুমি এত কাছে নিয়ে আসবা, এত কাছে নিয়ে আসবা, মানে ব্যবধানটা তুমি এত ছোট করবা যেটা শূন্যের প্রায় কাছাকাছি, মানে এতটা ছোট তুমি ভাবতে পারবা না। 0.0000000, মানে যত ছোট করা যায়, যত ছোট ব্যবধান করা যায়, মানে এত ছোট ব্যবধান তুমি করতেছো যে T1 আর T2 অলমোস্ট কি সেম, মানে এদের মধ্যে ব্যবধানটা খুবই ক্ষুদ্র। তুমি কিন্তু অ্যাকচুয়ালি কি করতে পারতেছো, তুমি অ্যাকচুয়ালি কিন্তু গড় বের করতেছো, কিন্তু এই যে সময়ের ব্যবধানটা, এই ব্যবধানটা কত, জিরোর কাছাকাছি। মানে এটা গড় হইলেও ব্যবধানটা এতটাই ছোট যে এটা অ্যাকচুয়ালি কার মতো হয়ে গেছে, এটা তাৎক্ষণিক বেগ হয়ে গেছে। মানে কি, তুমি কি করছো, T2টাকে T1 এর কাছাকাছি নিয়ে আসছো, তার মানে কি ওই T1 সময়ের তুমি এক্সাক্ট ওই T1 সময়ে কত বেগ সেটা তুমি বের করছো। কারণ কি, ওই যে T1 এর কাছাকাছি একটা সময়ের ব্যবধান তুমি নিছো, তার মানে কি তুমি ধরে নিতে পারতেছো যে ওই ব্যবধানটা যেহেতু তোমার শূন্যের কাছাকাছি, তার মানে তুমি কি করতেছো অ্যাকচুয়ালি ওই T1 সময়ের তাৎক্ষণিক বেগটা তুমি বের করতেছো। বুঝতে পারছো নাবিল এখন মোটামুটি? ডান, ওকে গুড। এইটাকেই তোমার এভাবে লিমিট দিয়ে প্রকাশ করা হয়, যে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল এস বাই ডেল টি। আর এই যে আমি এখন যে কনসেপ্টটা বুঝাচ্ছি, এই কনসেপ্ট দিয়ে আসলে প্রত্যেকটা অধ্যায়ে লাগবে, কারণ ক্যালকুলাস প্রত্যেকটা অধ্যায়ে আছে, ঠিক আছে? এই কনসেপ্টটা তখন আর এত মানে বেশি করে বোঝানো লাগবে না, ঠিক আছে? তো এই জিনিসটাকে হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয়, ডিডিটি অফ এস। মানে যখন এই ডেল্টা টিটা, মানে টি এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, ধরো ডেল্টা এক্স টেন্ডস টু জিরো লিমিট, তখন ধরো ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, তখন এটাকে কি বলা হয়, ddx অফ ওয়াই। মানে এই এই dx টা অ্যাকচুয়ালি কি বলতো, এটা এক ধরনের ডেল এক্স, বাট স্পেশাল ডেল এক্স, যেখানে ডেল এক্স টা কত, শূন্যের কাছাকাছি, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি কি, ddx অফ ওয়াই। আর এখানে এক্স এর জায়গায় আমাদের চলক কে ছিল, টি, আর ওয়াই এর জায়গায় ছিল কে এস। তো ডিডিটি অফ এস মানে কি, বেগ, ভেলোসিটি। তেমনি ত্বরণ মানে কি বলতো, ডেল ভি বাই ডেল টি। তার মানে ডিডিটি অফ ভি মানে কি, ত্বরণ। তার মানে এস এর ফাংশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা ভি কে পাবো,
আর ভি এর ফাংশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণকে পাবো। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? কুইন তো জানোই, কারণ তুমি তো কমান্ড ক্যালকুলাস করছিলা। নাবিল বুঝছো? পদ্মা, হ্যাঁ, আরে বাবা এক এক সময় এক এক ধরনের অ্যান্সার, বাহ, ভালো ভালো, ভালো লাগলো। ঠিক আছে, এইবার দেখো আমরা কইছিলাম বলের ক্ষেত্রে ছিলাম, বলের ক্ষেত্রে সেম। তুমি যদি তার তাৎক্ষণিক কোনো সময় ধরো আমরা একটা বলের গ্রাফ আঁকলাম, ধরো বলের গ্রাফটা হচ্ছে এরকম, মানে বলের মানটা চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল, ঠিক আছে। তোমাকে বলা হলো যে এই নির্দিষ্ট এই সময় বলের মানটা কত, ধরো টি1, এই টি1 সময় বলের মানটা অ্যাকচুয়ালি কত তুমি বের করো, ঠিক আছে। তাহলে এই উপরে ওয়াই অক্ষের দিকে তুমি কি করতেছো, পি মানে ভরবেগ প্লট করতেছো। তাহলে এটাও কিন্তু সেম, তুমি যদি ডেল পি বাই ডেল টি করো তাহলে তুমি কি পাবা, গড় বল পাবা। আর তুমি যদি তাৎক্ষণিক বল কোনো একটা নির্দিষ্ট সময় বল পাইতে হয়, তো তোমার কি করতে হবে, ওই যে পি এর যে ফাংশন তাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝা গেছে? দেন তুমি কি পাবা, তাৎক্ষণিক বলটা পাবা। গট ইট, আই থিংক ইউ গট ইট। এইবার হচ্ছে কাহিনীতে আসো, পি তাহলে একটা ফাংশন হবে, ঠিক আছে। পি কার ফাংশন হবে বলতো? পি আসলে কার ফাংশন, ভরের ফাংশন আর টি এর ফাংশন না, মানে সরি, ভর আর বেগের ফাংশন না। কারণ দেখো তো পি মানে কি, পি ইকুয়ালস টু এম ভি, ঠিক আছে। এখন দেখো ভর আর হচ্ছে কি বেগ, নর্মালি আমরা 9-10 যে অঙ্কগুলো করতাম সেখানে আমরা কি করতাম, ভরকে সেম ধরতাম না, কনস্ট্যান্ট ধরতাম না। আমাদের 9-10 অঙ্কগুলোতে কি ছিল, ভরের মানটা কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে। তো ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারি, এফ ইকুয়ালস টু ডিডিটি অফ পি ছিল। তাহলে পি এর জায়গায় আমরা কি বসাবো, এম ভি বসাবো। তাহলে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টকে আমরা কই নিয়ে আসি, বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে ডিডিটি অফ ভি হবে, এম তো কনস্ট্যান্ট, তাহলে বলতো ডিডিটি অফ ভি মানে কি, ত্বরণ। তো ওই হিসাবে আমরা কি বলতে পারি, এফ ইকুয়ালস টু এম এ। বুঝা গেছে? যদি এম এর মানটা কনস্ট্যান্ট হয় তখন আমরা বলতে পারি যে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। বুঝা গেছে? মানে ওই একটা তাৎক্ষণিক ওই মুহূর্তের ত্বরণটাকে ভর দিয়ে গুণ দিলে বল পাওয়া যায়। বাট এটা কিন্তু সবসময় সঠিক না, কারণ যদি ভরটা কনস্ট্যান্ট না হয় তখন কি তোমার ফর্মুলা সঠিক হবে, কখনোই না। তখন এফ ইকুয়ালস টাইমে জীবনও হবে না, ঠিক আছে। কি লিখছে এটা ভাই, হিব্রু ভাষা, এটা পড়াইছেন, এইটাই বলতেছিলাম আমি যে আমি এটা পড়াইছিলাম, ঠিক আছে। তোমরা বলতেছিলা যে নো পড়ার নাই হ্যান ত্যান। যাক সমস্যা নেই, রিভিশন হয়ে গেছে, অনেক কাল আগে পড়ছিলা, আরেকবার রিভিশন হয়ে গেল, মানে আমরা এটা আগের ক্লাসগুলোতে করাইছিলাম, ঠিক আছে, প্যারা নেই। তাহলে আমরা শিখে গেলাম যে এফ ইকুয়ালস টু এম এ। আর এটা আমি করাইছিলাম যে তখন, যে তোমরা তো এখন তাহলে মানে মনে পড়ছে অবশ্যই, যে যদি আমাদের দুইটাই চেঞ্জ হয়, মানে এম ও চেঞ্জ হয় আর ভিও চেঞ্জ হয়, মানে আমাদের ভরবেগের ফাংশনটা যদি এম এবং ভি দুটারই ফাংশন হয় তখন কি করতে হবে, একবার এম কে রাখতে হবে, ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন ভি কে রাখতে হবে, এম কে ডিফারেন্সিয়েট করতে হবে। মানে এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা ক্যালকুলাসের, যা এগুলো তোমাকে শিখেছিল আগের ক্লাসে। যাই হোক, তো যখন ভর কনস্ট্যান্ট থাকবে তখন কি হবে, কি লিখছে, আহ প্রথম লেখাটা আমি ভুলে মনে কেটে দিচ্ছি, বুঝি নাই কি লিখছো। দিন নেই, কুইন নেই, ও আচ্ছা কুইন, আচ্ছা প্যারা নেই, আমরা এই দ্বিতীয় সূত্র করেছি তো এখন। আর আমাদের টাইমটাও প্রায় শেষ, এখন আমরা নতুন মিটিং এর লিংক দিচ্ছি, দাঁড়াও। আমাদের এই অংশটা এখানেই শেষ, কারণ দ্বিতীয় সূত্র আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেগমেন্টে আমরা কি করলাম, নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এখন নতুন লিঙ্ক, সরি নতুন লিংক দিচ্ছি, এটা এতটুকুই থাক।